আওয়ামী লীগে তিনি কি আসলে সত্যিকার অর্থে আওয়ামী লীগের শেষ পর্যন্ত ছিলেন? কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে, এখন সরাসরি আমার দেখা অভিজ্ঞতা, যে তিনি খুব আপসেট ছিলেন, তিনি এবং তার স্ত্রী যেই পর্যায়ে ছিল আওয়ামী লীগের শেষ ৫-৭ বছর, এটা নিয়ে তারা সন্তুষ্ট ছিল না। এই প্রসঙ্গে আপনার মতামত জানতে চাই। আপনি সবসময় বলেন যে আওয়ামী লীগের অন্যায় অপরাধ নিয়ে যেমন কথা বলেন, আবার বলেন যে রাজনীতির প্রয়োজনে আওয়ামী লীগ থাকা প্রয়োজন। গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সকল রাজনৈতিক দলকে তারা রাজনীতি করার সুযোগ দিতে চান। এই সকলের মধ্যে কি আওয়ামী লীগ আছে কিনা? আওয়ামী লীগ ফিরতে চায়, তার নেতা কর্মীরা ছুরিকা মিছিল করছেন টানা, কিন্তু আওয়ামী লীগ বিরোধী শিবির যেটা বলতে পারেন যে জুলাই অভ্যুত্থানের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, ছাত্র নেতারা পরে যারা দল করেছে, জুলাই অভ্যুত্থানের সময় সকল যারা ছিল তারা তো এখন রাজনীতির মাঠে নেই, তারা আবার প্রচন্ড বিরোধী যে না, আওয়ামী লীগের রাজনীতি করতেই দেওয়া যাবে না, কোনো অবস্থাতে রাজনীতিতে ফিরতে দেওয়া যাবে না। এই বিষয়ে আপনার বিশ্লেষণ আশা করি একটা ঘটনা ঘটেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের রেড টেলিফোনের তার চুরি হয়েছে। তারেক রহমান খুব ইনফর্মাল যাতায়াত করেন, তিনি বলছেন যে এটা কতটা স্পর্শকাতর জায়গায় চোর হাত দিতে পারে, তাহলে সিকিউরিটি কোন পর্যায়ে আছে। এই সব কিছু মিলে সার্বিক বিশ্লেষণ আশা করি মেজর রাখতে হচ্ছে আমাদের। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সবসময় মনে রাখবেন নিরাপদ থাকার চেষ্টা করবেন। তুমি তো অনেকগুলো বড় প্ল্যাটফর্ম, বড় ইস্যু তৈরি করেছো। দেখো, দেশমাতা খালেদা জিয়ার ছবিটা কিন্তু আছে নতুন নয়, 91 সন থেকে উনি নিজে হাতে লিখে দিয়েছিলেন ছবিটা আমাকে, মানে ওনার অটোবায়োগ্রাফ আছে। এটা 91 সনের বেনুর তোলা ছবি। বেনু বলে একজন ফটো সাংবাদিক ছিল, ও জানো তার ছোলা তাৎক্ষণিক। ম্যাডাম আমার এখানে গিয়েছিলেন নভেম্বর মাসে 1991 সালে আমাদের জনসভায় গিয়েছিলেন, তখন এই ছবিটার জন্য পোস্টার করেছিলাম। তৎকাল থেকে ছবিটা আছে, অনেকটা ফেড হয়ে গেছে, অনেক রং টং চলে গেছে। যেহেতু উনি আমার নেত্রী ছিলেন, নেত্রী থাকবেন, আজীবন থাকবেন। জিয়াউর রহমান আমার নেতা ছিলেন, আজীবন থাকবেন। আচ্ছা, এখানে আমার কোনো রাগ ঢাক কিছু নাই। আমার নেত্রী আমার পিছনে থাকবে, এটি স্বাভাবিক। যদি বেঁচে আছি, নেত্রী থাকবেন। আওয়ামী লীগ আমলেও ছিল ছবি, এর আগেও ছিল, এখনো থাকবে। আজকে বিকাল বেলা এই সন্ধ্যের সময় কথা বলতে পারি নাই, এখানে জামাত ইসলামের কিছু সিনিয়র অফিসার, সিনিয়র নিয়ে মিটিং হয়েছিল, আলোচনা হয়েছিল, সেখানেও তো ওই ছবিটা ছিল, যাতে কোনো সমস্যা না। তুমি যেটা বলছো, দেশমাতা খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, ওনারা কোনোদিন ভিন্ডিকটিভ ছিলেন না, প্রতিহিংসা পরায়ণ ছিলেন না। দেশমাতা খালেদা জিয়া কোনোদিন আওয়ামী লীগের কোন নেতাকে অসম্মান করে নাই। আব্দুল সামাদ আজাদ বলো, তোমার তোফায়েল আহমেদ বলো, রাজ্জাক সাহেব বলো, সুরঞ্জিত সেনগুপ্ত বলো, মতিয়া চৌধুরী বলো, আওয়ামী লীগের অনেক বড় নেতা থেকে উনি কখনোই কোন রকম কটূক্তি করে নাই, কোনো খারাপ কথা বলে নাই। শেখ হাসিনার তো মানে ব্যক্তিগত ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই না। তোমরা দেখেছো গত 30 বছর রাজনীতি দেখেছো। তোফায়েল আহমেদ সাহেবকে নিয়ে আমি যে কথাটা বলছি, সেখানে হলো যে জিয়া রহমান সাহেব যখন ডিপ্টি চিফ অফ আর্মি স্টাফ ছিল, তুমি জানো ডিপ্টি চিফ অফ আর্মি স্টাফ পদটা তৈরি করা হয়েছিল মুক্তিযুদ্ধ হওয়ার পরে জিয়া রহমানকে পদটা দেওয়ার জন্য, কারণ ওনাকে সেনাপ্রধান বানানো হবে না, যেন উসমানীরা এবং একটা আলাদা গ্রুপ তারা চায় নাই, আওয়ামী লীগের একটা গ্রুপ চায় নাই যে জেনারেল শফিউল্লাহ কে বাদ দিয়ে জেনারেল জিয়াকে সেনাপ্রধান বানানো হোক। অথচ ভাগ্যের নির্মম পরিহাস, শফিউল্লাহ সাহেব কিন্তু বঙ্গবন্ধুকে বাঁচাতে পারে নাই। তিনি সেনাপ্রধান ছিলেন, উনার অধীনে সিজিএ ছিলেন জেনারেল খালেদ মোশাররফ, তার অনুগত ব্রিগেডিয়ার শাফাত জামিল ছিলেন, তার অনুগত অফিসাররা ছিলেন, সব অনুগত অফিসার ছিলেন, কিন্তু বাঁচাতে পারেন নাই। জেনারেল জিয়াকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল, চাকরি থেকে সরাই দেওয়া হবে, করা হয়েছিল। তোফায়েল আহমেদ সাহেব, রাজ্জাক সাহেব, ওনাকে সহযোগিতা করেছেন। কারণ তোফায়েল আহমেদ সাহেব একটা বয়স ছিল, সবসময় ছিল তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ আজকে যদি 90-এর গণ অভ্যুত্থানের তোফায়েল আহমেদ সাহেবকে যদি আমরা মূল্যায়ন না করি, তাকে জানাজা পড়তে না দেই, আজকে 24-এর যে
ফ্যাসিস্ট আন্দোলনে যে ছাত্র নেতারা বিপ্লবী ভূমিকা রেখেছে 15, 20, 30 বছর পরে তাদের কি অবস্থা হবে? আমি সেখানেই বলছি, সেজন্যই বলছি যে যার যার প্রাপ্য তাকে সেটা দিতে হবে। এটা না দিলে ছেলেদের কথা নাচতে তো হবে না। ছেলেরা সাময়িক লাভ হবে, কদিন লাভ হবে বলেন? এই ছেলেদেরকে থামানোর জন্য তো বয়স্ক আসবে না। যুবককে দমন করে আরেকজন যুবক, ছাত্রকে দমন করে আরেকজন ছাত্র। কোন ছাত্রকে কখনো তার বড়রা মুরব্বীরা নিয়ন্ত্রণ করে না, যুবককে কখনো যুবকের বড়রা নিয়ন্ত্রণ করে না। আজকে যারা গত আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন বলো, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন বলো, এই আন্দোলনের প্রতিপক্ষ কিন্তু আমরা হব না, বয়স্ক নেতারা হবে না। এই আন্দোলনকারীদের প্রতিপক্ষ হবে তাদের পরবর্তী প্রজন্ম। ওই নেতৃত্বের পরবর্তী প্রজন্মই হবে এদের মূল শত্রু, ওদের মূল প্রতিদ্বন্দ্বী। কারণ আমি তো ডাকসুর বিপি হতে যাব না। আগামীতে যে ছেলে ডাকসুর বিপি হতে যাবে সে তো এই লাইনে চলবে না, সে তো বর্তমান ডাকসুর বিপির পিছনে চলবে না, সে তার প্রতিপক্ষ হবে। এটাই স্বাভাবিক, এটা চিরকাল হয়ে আসছে। প্রজন্মের পরের প্রজন্ম প্রজন্মের প্রতিপক্ষ হয়, আগের প্রজন্ম প্রতিপক্ষ হয় না। আগের প্রজন্ম দেখশুন করে রাখে, পরবর্তী প্রজন্মকে লালন পালন করে। আমাদের দায়িত্ব কি? আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে, আমাদের সন্তানকে, সন্তানের সন্তানকে লালন পালন করব, তাদেরকে আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব, তাদেরকে আমরা আরো বড় করার চেষ্টা করব। আমার ছেলে তো আমাকে বড় করবে না, আমার নাতি তো আমাকে বড় করবে না, সে তো সবসময় আমার সঙ্গে বেয়াদবি করবে, সে সবসময় আমার কথা শুনবে না, সে তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে চাইবে। আমি কি মানবো? ছেলে তো আমার সঙ্গে থাকবে না, সে পরীক্ষা দিবে না, আমি তাকে ধমক দিব, সে কি মানবে? কিন্তু আমি তো সবসময় তার শুভ কামনা করব, আমি সবসময় তার ভালো কামনা করব। সে আমার কথা না শুনলেও আমি তার শুভ কামনা করব। এই যে আজকের ছেলেরা লেখাপড়া জানে না, স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, দেখবো কিরকম মন্তব্য করে বসে, খারাপ মন্তব্য করে বসে। আরে বাবারে, আমার কথা বুঝার মতো বুদ্ধি মেধা যদি তোর থাকতো তাহলে তুই তো ভালো মানুষ হতি, তুই গালালি করতি। তোর গালালি তো আমরা বুঝি যে এছাড়া তোর তো কিছু মাথায় কিছু নাই, বুদ্ধি কিছু নাই। আজকে রাজনীতি হয়েছে, রাজনৈতিক দল সিদ্ধান্ত নিবে। আজকে তারুণ্যের অহংকার আমরা বলি, কিন্তু পৃথিবীতে কোনোদিন তারুণ্য তরুণ থাকে নাই। 1942 সনে যখন মাও সেতুং চীনের বিপ্লব ঘটিয়েছিল, সেই মাও সেতুংকে আমরা কি দেখেছি? 1970 সনে সাংস্কৃতিক বিপ্লবের নামে লক্ষ লক্ষ চাইনিজকে হত্যা করা হয়েছে। এই মাও সেতুংই তো, এই মাও সেতুং 42 সালে বিপ্লব করে কমিউনিস্ট পার্টি করেছিল, কমিউনিস্ট আন্দোলন করে জয়লাভ হয়েছিল। সেই কমিউনিস্ট পার্টি পরবর্তীতে যখন মাও সেতুংয়ের বয়স 60-70 হলো, তখন কি হয়েছে? কাজের সময়ে মানুষকে কঠিন করে, কোমল করে হয়। আমরা আমাদের পূর্ব প্রজন্মকে সম্মান করব না, তাহলে আমি তোমাদেরকে কি করে আমি তোমাদেরকে ভালোবাসবো? তুমি যখন পূর্ব প্রজন্মে কাউকে সম্মান করছো না, তা আমি তো নস্যি, আমি তোমাকে কেমনে ভালোবাসবো? এই জন্য বলছি, তোফায়েল আহমেদ সাহেবের জানাজা পড়তে না দিয়ে এই প্রজন্ম, বর্তমান সরকার ভালো কাজ করে নাই। অনেক অনেক কথা বলছে তোফায়েল আহমেদ সাহেব আমাদের স্পিকার সাহেবের বাবাকে নির্বাচন করতে দেয় নাই। আরে বাবা, তার বাবা তো আওয়ামী লীগের নেতা ছিল, আওয়ামী লীগের নেতা বিদ্রোহ করে প্রার্থী হয়েছিল। বিদ্রোহ প্রার্থীকে কি দেয়? বিদ্রোহ প্রার্থী তো বহিষ্কারই করে। এই যে বিএনপিতে এবার যারা যারা বিদ্রোহ হয়েছে,
তাদের কি বহিষ্কার করেননি আপনারা? তাহলে বহিষ্কার করা কি অপরাধ ছিল? সে তো আওয়ামী লীগের নেতা ছিল, তখন তো জাসদও হয় না। অনেকে বলে তার বাবা জাসদ ছিল না। মেজর হাফিজের বাবা ছিল আওয়ামী লীগের লোক। সে আওয়ামী লীগের প্রার্থী, বিদ্রোহ প্রার্থী হিসাবে ৭৩ নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিল। তাকে হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়েছিল তার ভোটের জন্য। তাকে, তার যেহেতু বিদ্রোহ প্রার্থী আওয়ামী লীগের, সেটা আওয়ামী লীগের আভ্যন্তরীণ বিষয় ছিল। মেজর হাফিজ তো তখন সেনাবাহিনী চাকরি করেন, তার তো কোনো ক্ষতি হয় নাই, সে তো ভালো অবস্থায় ছিলেন। এবং তিনি যদি ৭৫ সনে জেনারেল জিয়ার বিরুদ্ধে না যাইতেন, উনি যদি 3 নভেম্বরে বিপ্লব না ঘটাতেন, মেজর হাফিজ তো বাংলাদেশের সেনাপ্রধান হতে পারতেন, অন্তত মেজর জেনারেল তো হইতেন, এটা তো কোনো সন্দেহ ছিল না, হইতেন। কিন্তু এটার জন্য তো অন্য কেউ দায়ী না, তিনি নিজে দায়ী। আজকে তারেক রহমান সাহেব ওনাকে স্পিকার বানিয়েছেন। উনি তো তারেক রহমান সাহেবকে বলতে পারতেন, বাবা আমি স্পিকার হয়েছি, আমার বাড়ি ভোলা, তুফাইল সাহেবের বাড়িও ভোলা, তুফাইল সাহেবের জানাজাটা সংসদে পড়তে দেন। এটা কি স্বাভাবিক ছিল না? আপনি ভোলার রাজনীতি করে আজকে তারেক রহমান সাহেবকে কেন কলঙ্কিত করলেন? তারেক রহমানের তো কোনো ইস্যু ছিল না তুফাইল আহমেদের জানাজা এখানে হইতে দেওয়া বা না দেওয়া। এটা তার প্রটোকলটা করেছে তাদের বিষয়। এখানে ভোলার রাজনীতি নিয়ে আসা হয়েছে। ভোলার জানি কারা কারা ভোলার বিরোধিতা করেছে, তুফাইল আহমেদের বিরোধিতা করে আসতেছে, অনেক আগে থেকে করে আসতেছে। তারা তো কি, তারা তো নস্যি। এই ভোলার রাজনীতির কারণে তো দেশ, আমার তারেক রহমান সাহেব ভোগান্তি হয়েছে। ভোলার রাজনীতিটাকে তো বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নিয়ে আসা ঠিক হয় নাই। তুফাইল আহমেদকে সম্মান করলে আপনি সম্মানিত হইতেন, কিন্তু ভোলার রাজনীতি করতে গিয়ে তুফাইল আহমেদকে অসম্মান করার চেষ্টা করেছেন। তাতে তুফাইল আহমেদ তো অসম্মান দেখে যায় না, তো মারাই গেছে। কিন্তু তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে মেজর হাফিজের কারণেই তুফাইল আহমেদ যথাযথ সম্মানটা পান নাই, এরকম মনে হচ্ছে আপনার কাছে? এটা তো মনে হওয়ার বিষয় না, এটা তো স্বাভাবিক বিষয়। স্পিকার এখতিয়ার, ওখানে জানা যায় না, প্রধানমন্ত্রী এখতিয়ার না, ডিসিশন তো স্পিকার নেবেন। সংসদের চত্বরে কার জানাজা হবে না হবে সেটা স্পিকার নেবেন। স্পিকার তো প্রধানমন্ত্রীর অধীনস্থ না। এটা তো অতি সাধারণ বিষয়। এটা ভোলার পলিটিক্স এর কারণে এটা হয়েছে। এটাতে তারেক রহমান সাহেবের বদলাম। এটা কারণে তারেক রহমান সাহেব আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছেন। তারেক রহমান সাহেব যেখানে উদার রাজনীতি দেখাতে পারতেন, সেটা পারেন নাই। যেহেতু স্পিকার যদি বলতেন, আমার মনে হয় তারেক রহমান সাহেব সেটা মানতেন এবং তারেক রহমান সাহেব সেই জানাজাও যেতেন। আমি তো জিয়া রহমানের ছেলেকে চিনি রে বাবা, আমি তো সময় খালেদা জিয়াকে তো চিনি। আমরা তো দেখেছি ওনাদের কি মনে উদারতা কতটুকু। কিন্তু আমাদের মতো কিছু হীন মানুষ, কিছু স্বার্থান্বেষী মানুষ সবকিছুতেই নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশ এবং দলের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করি। তুফাইল সাহেবের জানাজা সংসদে করতে না দিয়ে বিএনপির জন্য তো চিরদিনে একটা কলঙ্ক রচিত করা হলো। এই কলঙ্ক তো বিএনপি কোনোদিন খোঁচাতে পারবে না। কালকে তো উদাহরণ হিসেবে দেওয়া হবে যে অনেকেরই জানা যায় সংসদে হবে কি হবে না, এটা তো উদাহরণ হিসেবে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, এই উদাহরণটা তো বিএনপির তৈরি করা ঠিক হয় নাই। ২১-এর গ্রেনেড হামলা তো বিএনপি সরকারের আমলে হয়েছে। কেন হলো? আপনি কেন বের করতে পারলেন না সরকার? কিন্তু গ্রেনেড হামলাটা বিএনপির আমলে হয়েছে, বিএনপির সরকার ক্ষমতায়। তো সে তখন কেন বিরোধী দলের নেতার উপরে এরকম হলো? কিন্তু শেখ হাসিনা তো এরকম কোন উদাহরণ রেখে যায় নাই যে বিরোধী দলের নেতার গাড়িতে হামলা হয়েছে বা বাড়িতে হামলা হয়েছে বা কিছু করছে। সে সরকারি ভাবে বাধা দিয়েছে, রাজনৈতিক ভাবে বাধা দিয়েছে, তাই ঘরতে বাড়িতে দেয় নাই, তার ট্রাক মাইয়ে দেখছে, এটা রাজনৈতিক ভাবে করেছে। তাকে হত্যা করতে যায় নাই, বরঞ্চ উল্টা তার বাড়িতে দেখা করতে গেছে। এখন যেটা কথা বলার চেষ্টা করছো বা বলতে চাচ্ছ,
জিয়াউর রহমানের সেদিন চাকরিটা যদি চলে যেত, তাহলে কি জিয়াউর রহমান আজকের ইতিহাসটা হতো? আজকে জিয়াউর রহমানকে আমরা পাইতাম? ওনার চাকরি তো গিয়েছিল। কাজে এই বাস্তবতাগুলো যারা মনে রাখে না, তাদের সামনে ভালো উদাহরণ তৈরি হয় না। আমি কথাগুলো কেন বলছি? আমি জানি না এই কথাগুলো বলাতে প্রধানমন্ত্রী অসন্তুষ্ট হবেন, বিএনপির একটা অংশ অসন্তুষ্ট হবেন, কিন্তু আমি এই জন্য বলছি যে আমাদের কাউকে না কাউকে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। সেটা কার পক্ষে বললাম কার বিপক্ষে বললাম সেটা বড় কথা নয়, সত্যটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা তোফায়েল সাহেবের জানাজা পড়তে দেওয়া হয় নাই, এটাকে মেনে নিতে পারি না, মেনে নেই। তারপরে তুমি প্রশ্ন করেছো, করার চেষ্টা করেছো যে তোফায়েল আহমেদকে মন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল কেন? হ্যাঁ, দেওয়া হয়েছিল, বহুবার দেওয়া হয়েছিল। জিয়াউর রহমান দিয়েছে, পরবর্তী এরশাদও দিয়েছে, হয় নাই। এবং তোফায়েল আহমেদকে কোনো জেলে 2 মাসে বেশি রাখা হয় নাই। এখন তো সবাই সেন্ট্রাল জেলে কাশিম বাজার থাকে, তখন একজনকে একই জেলার থেকে বদলানো হতো। ময়মনসিংহে ছিল কোনদিন, রাজশাহীতে পাঠাইতো, যশোর জেলায় পাঠাইতো, বড় বড় জেলায় ওখানে ওই জেলের শ্রেণী দেওয়ার জায়গা আছে, তাদের পাঠাইতেন। এবং বহুদিন জেল কেটেছে তোফায়েল আহমেদ, বহুদিন জেল কেটেছে জিয়ার আমলে, জেল কেটেছে এরশাদের আমলে। এই যে আব্দুল হামিদ সাহেব আমাদের প্রেসিডেন্ট হয়েছিলেন, উনি বহুদিন জেল কেটেছেন, তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তারা যায় নাই। তারা অনেক ভালো চরিত্রের লোক, রাজনীতিতে তারা অনেক দৃঢ় ছিল, তারা যায় নাই। এটা তো ভালো গুণ। আজকে যদি বিএনপি যদি মনে করে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত, আমার তো মনে হয় এটা একটা ভালো উদাহরণ হবে। কেন নয়? প্রতিটি মানুষের রাজনীতি করার অধিকার আছে। আওয়ামী লীগ অপরাধ করেছে, অপরাধের বিচার করেন না কেন? বিচার কেন করতে পারছেন না কেন? আপনি বিচারহীনতা শুরু করেছেন। আমাদের বিপ্লবী হাদি হত্যা হয়েছে, এতদিন সময় চলে গেল, হাদি হত্যার বিচার এখন পর্যন্ত আপনি করতে পারেন নাই। তার চার্জশিট, আপনি যে 15 দিনের মধ্যে চার্জশিট দিতে পারেন, বিচার শুরু করতে পারেন, তার তো প্রমাণ দেখালেন। তাহলে হাদির বেলায় কেন করেন না? কেন করতে পারলেন না? সে তো বিপ্লবী ছিল। আমিও মনে করি জামাত ইসলামের অনেক নেতার সঙ্গে আমি কথা বলে দেখেছি, তারা কেউই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিরুদ্ধে নয়। কারণ আওয়ামী লীগ করেছে বলে তারা করতে হবে, এতে জামাতের নেতারা বিশ্বাস করে না। জামাতের নেতাদের পরিষ্কার অবস্থান, কাউকে রাজনীতি না করতে দেওয়ার এটা ভালো প্রচলন নয়। জামাত সেটা বিশ্বাস, জামাত সবাই আসলে রাজনীতি সবাই করতে দেন। কিন্তু এখন যে খেলাটা খেলতেছে সরকার, একদিকে দেখাচ্ছে জামাত বাধা দিচ্ছে, তখন জামাতের সামনে বিষয়টা এমনও তুলে ধরা হয়, জামাত হাও বলতে পারে না, নাও বলতে পারে না। এমন কোথাও কোনো স্টেটমেন্ট দেখাতে পারবে জামাত বলেছে যে তোফায়েল আহমেদের জানাজা হতে দিবে না? কিন্তু এরকম ভাবে চিত্র ফুটানো হচ্ছে যে জামাতের কারণে জানাজাটা করতে দেওয়া হয়নি। এই জিনিসগুলো তো আমাদেরকে মনে করতে হবে। জামাত এখন নির্বাচনের রাজনীতি করছে, জামাত এখন জনগণের ভোটের প্রয়োজন আছে, জনগণের আস্থার প্রয়োজন আছে। ভোট দলমত নির্বিশেষে সবার কাছে আছে, যার কাছে ভোট আছে আমাদেরকে তার কাছে যেতে হবে। ভোটের রাজনীতি আর হিংসার রাজনীতি এক নয়, ভোটের রাজনীতি আর যুদ্ধ আক্রোশের রাজনীতি এক নয়, ভোটের রাজনীতি ক্যাডার ভিত্তিক রাজনীতি এক নয়। ভোটের রাজনীতিতে জনগণের কাছে সে যেই দলই করুক না কেন, যেই পক্ষ অবলম্বন করুক না কেন, আমাদেরকে তাদের কাছে যেতে হবে। আমি ব্যক্তিগতভাবে বলবো, প্রকাশ্যে বলবো, জোর গলায় বলবো, আমার এলাকায় প্রতিটি আওয়ামী লীগকে আমি শেল্টার দিচ্ছি। সবাই জানে, কেন দিব না? তারা আমার গ্রামের লোক, আমার দেশের লোক, তারা আমার মুরব্বী, তারা আমাদের স্কুল মাস্টার, কেউ মসজিদের ইমাম, কেউ বড় ব্যবসায়ী, কেউ দোকানদার, কেউ শ্রমিক। তারা আওয়ামী লীগ করে বলে কি হয়েছে? তাদেরকে দেশ থেকে বের করে দিতে হবে? তারা কেন? তারা ভোট দিছে না, তাদের ভোটাধিকার প্রয়োগ করে নাই। আওয়ামী লীগের লোক দেশে রাজনীতি
রাজনীতি কেন করতে পারবে না? কেন করতে পারবে না? আওয়ামী লীগ আমার চরম বিরোধী, আমি আরো আজীবন আওয়ামী লীগের বিরোধিতা করেছি, আগামী তো করবো, কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার করার পক্ষে আমি। তাকে রাজনীতি করতে দিতে হবে, তা বিচার করেন, অপরাধীর বিচার করেন। আমি অপরাধ, আমারও বিচার করেন, যে অপরাধ করে তার বিচার করেন। কিন্তু বাবা আপনাদের একটা রাজনীতি সম্পত্তি হয়ে গেছে আপনাদের, এদিক করতে দিবেন ওদিক করতে দিবেন না। আওয়ামী লীগের শুয়ারের বাচ্চারা তো কত শুরু করে গেছে, জামাতকে ব্যান করছে, জামাতকে বাতিল করছে, এই কতগুলো সুশীল কুত্তার বাচ্চারা, এই শাহরিয়ার কবিরান শালারা দেশটাকে একটা আক্রোশের রাষ্ট্র বানায় গেছে। মারামারি হানে এখন কোথায় শালারা, তোরা জেলের মধ্যে পৌঁছতেছস, শেখ হাসিনাকে ডুবাই গেছস। স্বাধীনতার চেতনা শুয়ারের বাচ্চারা, শালা পাকিস্তানে গিয়ে স্বাধীনতার চেতনা দেখাও গে, হ্যাঁ? মুরগির ব্যবসা করছো শালারা, পাকিস্তান আর্মিকে চাপড়া দিছ, তোমরা আমার বড় স্বাধীনতার চেতনা, এই দেশটাকে আছে মুক্তিযোদ্ধার কাছে কলঙ্কিত করেছ। আসে মুক্তিযুদ্ধ পরিচিত শরম পায়, আসে কথায় কথায় বলে মুক্তিযুদ্ধে ভুয়া তালিকা হয়েছে। শুয়ারের বাচ্চারা, তোরা কেন মুক্তিযুদ্ধে ভুয়া তালিকা না কি তালিকা হয়েছে তুই কেটে বলা। বাংলাদেশে মানুষ সবাই মুক্তিযুদ্ধ ছিল, কতিপয় রাজাকার আলবদর ছাড়া, অল্প সংখ্যক ছাড়া, পাকিস্তানের পক্ষের লোক ছাড়া বাকি সবাই মুক্তিযোদ্ধা ছিল, সবাই মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার একটা নিজস্ব প্রপার্টি বানিয়ে ফেলেছিস। মানুষকে সুযোগ সুবিধা দিতে হবে, মানুষকে সম্মান করতে হবে। আমি যতক্ষণ বেঁচে আছি, আমার কটিয়াদির পাখুন্দি এলাকার আওয়ামী লীগের যে কোনো মানুষের বিপদে আপদে আমি তাদের পাশে থাকবো, তাদের পাশে যাব। তাদের রাজনৈতিক অধিকারের সংগ্রামে আমি অবশ্যই তাদের পাশে থাকবো। শুধু আমি একা থাকবো না, আমি আমার রাজনৈতিক নেতা, রাজনৈতিক দলদের নিয়ে থাকবো, তাদেরকে বুঝাবো, তাদেরকেও বলবো। কারণ রাজনীতি করতে হলে জনগণের ভোটের প্রয়োজন। জনগণের একটি অংশ তারা আওয়ামী লীগ বিশ্বাস করে, জনগণের একটি অংশ ক্ষুদ্র হোক তারা আওয়ামী লীগ বিশ্বাস করে, তাদেরও ভোটের প্রয়োজন আমাদের আছে। যেহেতু আমরা নির্বাচন রাজনীতি করব, এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসতেছে, জেলা পরিষদ নির্বাচন আসতেছে, সিটি মেয়রের নির্বাচন আসতেছে, জামাত ইসলাম সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি নির্বাচনে তারা অংশগ্রহণ করবে, দলগত না হলেও ব্যক্তিগতভাবে তারা করবে এবং তাদের প্রার্থী ঘোষণা করবে। ইনশাল্লাহ জামাতের সবাই নির্বাচন করবে, আমরা সবার ভোট চাই। এখানে বিরোধী বিএনপি করবে, অন্য রাজনৈতিক দলও করতে পারে, অনেক রাজনৈতিক দল আছে করতে পারে, তাদের অধিকার, তারাও বিরোধিতা করতে পারে। কাজে কারা বিরোধিতা করলো সেটা বড় কথা না। আমরা জনগণের কাছে জনগণের সেবা করতে চাই, জনগণের দায়িত্ব পালন করতে চাই। সেখানে আমার সঙ্গে সহযোগিতা করতে সবাইকে আমি অভিনন্দন জানাবো, স্বাগত জানাবো, কিন্তু যারা বিরোধিতা করবে তাদের সঙ্গে আমি যাবো না। আমার তো লক্ষ্য আছে, আমার তো রাজনীতি আছে। আমি তো বাংলাদেশে, এদেশে ইসলাম কায়েম করতে চাই, আল্লাহ শাসন কায়েম করতে চাই। সেখানে তো আমি আল্লাহর হুকুমত দিয়ে তলোয়ার ঘুরাই পাবো না। এখানে আমার জনমত দরকার পড়বে, জনগণকে আমার পক্ষে আনতে হবে, সেটা একমাত্র বুঝাইয়া মোটিভেট করে। এবং জনগণের ভোট নিয়ে যদি আমি ভালো কাজ করতে পারি, কল্যাণ কাজ করতে পারি, সৎ কাজ করতে পারি, ন্যায় কাজ করতে পারি, অবশ্যই জনগণ আমার প্রতি আস্থা রাখবে, বিশ্বাস রাখবে। কাজে তুমি যে বারবার প্রশ্ন করার চেষ্টা করছো যে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসতে আপনার আপত্তি আছে কিনা, আমি তোমাকে পরিষ্কার বলছি আমার আপত্তি নাই, এবং আমি যতটুকু জানি বাংলাদেশ জামাত ইসলামের আপত্তি নাই। এটা আমরা পরিষ্কার গলায় স্পষ্ট ভাবে বলতে পারি। এটা সরকারের একটা ডাবল এজেন্ট গেম। সরকার এটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে। একদিক দিয়ে বলছে তোমাদেরকে ধরার জন্য, এটা হলো থানার দারোগা ট্যাকটিক্স। একটা লোককে ধরে আই না, একটা ফক্স টেলিফোন করে বলে তোরে তো চালান দিতে কইছে, তখন তার কাছ থেকে বার্গেনিংটা বাড়ায়, পয়সা বাড়ায়। এটা একটা পুলিশি ট্রিক্স, আমরা জন্ম থেকে দেখে আসতেছি। পুলিশ একজনের কথা ধরে, আরেকজনের কথা ছাড়ে, কিন্তু টাকা ঠিকই নেয়। যে আসামি ধরে আনে তাকে ধরতেও টাকা নেয় পক্ষের কাছ থেকে, আবার ছাড়তেও টাকা নেয়। বর্তমান সরকার এই অবস্থায় গেছে।
বর্তমান সরকার আওয়ামী লীগের কার্ড বিক্রি করতেছে। আজকে একদিক দিয়ে নারায়ণগঞ্জের মেয়রের জামিন দিচ্ছেন, আবার তোফায়েল আহমেদের জানাজা পড়তে দিচ্ছেন না। কত বড় হঠকারিতা, কত বড় বিমুখী আচরণ। আমি মনে করি বিনা বিচারে যাদেরকে আটক রাখছেন জেলখানায় তাদের সবার জামিন দেন। বিনা বিচারে আটক রাখার কোনো সাংবিধানিক অধিকার বাংলাদেশ সরকারকে কেউ দেয় নাই। যে সমস্ত বিচারপতিরা এই ক্ষমতা প্রয়োগ করছেন, আমি তাদেরকেও বলবো আপনাদের বিবেক জাগ্রত করুন। আপনি সংবিধানের দিকে তাকান। আমার সংবিধানে পরিষ্কার লেখা আছে বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না। রিমান্ড বলে কোনো জিনিস আমার সংবিধানে নাই। কাজে আমি মাননীয় বিচারকদের কাছে অনুরোধ করব, আপনারা শপথ নিয়েছেন, আপনারা দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। যত লোককে গ্রেফতার করেছেন, সাংবাদিক হোক, রাজনীতিবিদ হোক, যাদের বিরুদ্ধে এখন পর্যন্ত আপনারা তদন্ত করে চার্জশিট দিতে পারেন নাই, যাদের বিরুদ্ধে এখন পর্যন্ত বিচার কার্যক্রম শুরু করতে পারেন নাই, তাদের সবাইকে মুক্তি দেন। সবাইকে তার আত্মপক্ষ সমর্থন করে আইনি লড়াই করার সুযোগ দেন। কোন সরকারের অধিকার নাই কাউকে বিনা বিচার আটক রাখার। প্রতিটি মানুষের অধিকার আছে সরকারের বিরোধিতা করার। বাংলাদেশের প্রতিটি নাগরিক তার সাংবিধানিক অধিকার আছে, রাষ্ট্র যদি তার প্রতি কোনো অন্যায় করে, সরকার যদি কোনো অন্যায় করে, জনগণের স্বার্থ বিরোধী কোনো ব্যবস্থা যদি সরকার নেয়, তাহলে জনগণের সেই প্রতিবাদ করার অধিকার আছে। জনগণের পক্ষে আমরা যারা রাজনীতি করি তাদের সেই প্রতিবাদ করার অধিকার আছে। এটা আমাদের সাংবিধানিক অধিকার। কাজেই শুধু আওয়ামী লীগ নয়, যত মানুষকে বিনা বিচার আটক রেখেছেন আপনি তাদেরকে জামিনের ব্যবস্থা করেন। এখানে টাকার খেলা হচ্ছে। এখানে বিভিন্ন ভাবে টাকা তারা আয় করতেছে একটা গ্রুপ, এই লোকগুলাকে অযথা হয়রানি করতেছে, আর টাকা দিলে তাদেরকে জামিন করায় দিচ্ছে। অনেক টাকা দিতে হয়, টাকা দিলে জামিন হয়ে যায়। এটা বন্ধ করেন। আজকে নির্বাচিত সরকার আসছে, সাংবিধানিক সরকার আসছে, এখন আর বিপ্লবী সরকার নাই, এখন আর কোন রকম কাল্পনিক সরকার নাই। এখন এই সরকার বাংলাদেশের বিদ্যমান সংবিধানের অধীনে, কাজে সরকারের কোনো অধিকার নাই কাউকে বিনা বিচারে আটক রাখার। আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগের সকল নেতা কর্মীদেরকে মুক্ত করে দেওয়া হোক, তাদেরকে জামিন দেওয়া হোক। আর যারা অপরাধ করেছে তদন্ত করে তাদের চার্জশিট দেন, চার্জশিট দিয়ে বিচার শুরু করেন, শাস্তি দেন, ফাঁসি দেন। আমি সমর্থন করবো আপনাদেরকে। যে ফাঁসির কাজ করেছে তাকে ফাঁসি দেন। আর কথা নাই, বার্তা নাই, দুনিয়া সবার নামে এক অমুক খুনের সঙ্গে জড়িত, অমুক জায়গায় 2 ছাত্র মারা গেছে তার সঙ্গে জড়িত। এইটা তো এরকম মামলা তো তার আজীবন চলবে। কাজে আমি আপনাদেরকে বিনীতভাবে বলবো, মিস্টার পুনিয়া, তোমাকে বলবো, পরিষ্কার ভাবে বলবো, আওয়ামী লীগ আমার আজীবনের প্রতিপক্ষ, এখনো ছিল, অতীতেও ছিল, আগামীতেও থাকবে। কিন্তু আমি মনে করি কোন রাজনীতি, কোন ব্যক্তির রাজনীতি করার অধিকার কেউ হস্তক্ষেপ করতে পারে না, রাজনীতি করতে কাউকে বাধা দিতে পারে না। আমি বারবার বলছি, আমার এলাকার থানার আমার বিভিন্ন আওয়ামী লীগ বলছি, আপনার বাড়িতে আসেন, দেখি আপনাদের গ্রেফতার কে করে। ওরা সাহস পায়। এগুলো তো আসলে ওইগুলো চুরি করে করে এগুলো কাওয়ার্ড হয়ে গেছে, ভীতু হয়ে গেছে। আস না, কজন গ্রেফতার করবে? মর না বেটা, অসুবিধা গেছে, নিজেরটা মরস না, মরলে তো। আর একটা বাচ্চাকে রেপ করছে বলে সারা বাংলাদেশ কাঁপতেছে, তোকে অবৈধ মারক না, দেখি না কি করে। আসিস না বেটা বাড়িতে, গ্রামে আসিস না, বুক ফুলে হাঁট না বেটা। এই দেশ আমরা স্বাধীন করেছি বাংলাদেশের মানুষ মাথা তুলে চলার জন্য, কারো রক্ত চক্ষু দিয়ে চালানোর জন্য বাংলাদেশ আমার জন্মগ্রহণ দিয়ে নেই। যদি সেই স্বার্থ, যে সেই বাংলাদেশের মানুষের
সে অবস্থা ধরে রাখতে না পারি, তাহলে গুলি খেয়ে মরবো, কিন্তু আপোষ করবো না। এই বাংলার মাটিতে কারো রক্ত চক্ষুর সামনে অত স্বীকার করবো না। অপরাধীকে আমরা কোন অবস্থাতেই ছাড় দেব না। অপরাধীর বিচার করতেই হবে, কিন্তু একজন নিরপরাধ যেন জেলখানা না থাকে, আমরা দেখতে চাই না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশমাতা খালেদা জিয়ার পুত্র জননেতা তারেক রহমান সাহেবকে বলবো, আপনার ঐতিহ্য আছে, আপনার অতীত আছে, আপনি যখন যেটা করবেন আল্লাহর হস্তে একবার বাবার ছবির দিকে তাকাবেন, একবার মায়ের ছবি দিয়ে তাকাবেন। ভোলার নেতা কি বলল, নোয়াখালীর নেতা কি বলল, বগুড়ার নেতা কি বলল, সিরাজগঞ্জের নেতা কি বলল, ওইটা আপনি বিচার করেন না। সিরাজগঞ্জের নেতারা সারাদিনে জামাতের পিছনে লাগিয়ে থাকবে, কারণ সিরাজগঞ্জের জামাতের প্রভাব ওখানে বেশি। চাঁপাইনবাবগঞ্জের নেতারা জামাতের বিরুদ্ধে কথা বলবেই, তাদের কথা শুনে আপনি জামাতের পিছনে লাগলে হবে না। তো ঢাকা মহানগরে বিএনপির আসন আছে, সেখানে লোকজন জামাতের পক্ষে থাকবে, আর আপনি কি করলেন? জামাতের এমপি দেখে বরাদ্দ দিচ্ছেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে তো প্রশ্ন করতে হয়, আপনি বরাদ্দ পাইতে পারলে আপনার এখানে আপনার পাশে যে পশু খেতে যে আমাদের বিরোধী দলের নেতা পাশ করেছেন, উনি কেন বরাদ্দ পাবেন না? মিরপুরে বাতেন এমপি কেন বরাদ্দ পাবে না? তেজগাঁও শিল্প এলাকার মিলন সাহেব এলাকায় কেন পাবেন না? চাঁপাইনবাবগঞ্জে বুলবুল সাহেব এলাকায় কেন আপনি তারা বরাদ্দ পাবে না? এটা কি ব্যক্তিগত তালুক পেয়েছেন আপনারা? এই জন্য আপনাকে বলছি যে আপনি তেলের দাম বাড়া দিচ্ছেন, গ্যাসের দাম বাড়া দিচ্ছেন। আরে ভাই, আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, আপনি তো সস্তা বিদ্যুৎ করার উপায় আছে, আপনি নিচ্ছেন না কেন? আপনি রিনিউয়েবল এনার্জি দিয়ে আপনি দেন না কেন? আপনি টেন্ডার করতে পারেন না, আপনার অফিসাররা একটা টেন্ডার এক্সিকিউট করতে পারে না। এটা কার দায়ী? তাদের জন্য বেতন বাড়াবেন। আপনি সকল কর্মচারীদের বেতন আগামী 3 বছর বাড়াবেন না, ঘোষণা দেন। আমরা বিদ্যুতের দাম দিব, তেলের দাম দিব, আর আপনি সাহেবদেরকে পেট মোটা করবেন বেতন বাড়ায় দিয়া। কোন রকম বেতন আপনি 3 বছর বাড়াবেন না, ঘোষণা দেন। আমরা তেলের দাম ঠিক আছে দিব, বিদ্যুতের দাম দিব, কিন্তু দিয়ে ঘুষ করে দিন আপনি পেট ভরবেন। আপনি তো আরো কম দামে বিদ্যুৎ উৎপাদন করতে পারেন। আপনি আজকে একটা সোভারেন গ্যারান্টি দিবেন না, বিদেশিরা টাকা বিনিয়োগ করতে আসবে কি কচু খাইতে? স্বাভাবিক জিনিসটা বুঝেন না। অন্তর্বর্তী সরকার একটা ইডিয়েট, সে বলে গেছে সে হাসিনা যে পথে হাঁটছে সেই পথে হাঁটবে না। সে হাসিনা যে পথে হাঁটছে হাসিনা, হাসিনা অফিসে বসছিল কেন? প্রধানমন্ত্রী সচিবালয়ে গিয়া বসছিল কেন? আরেক জায়গায় বসতে পারস নাই? আজকে যদি আমরা গত 2 বছরে যদি আমরা 10,000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি করতে পারতাম, তাহলে তো আজকে বিদ্যুতের দাম বাড়াতে হতো না। আমরা কেন ডিজেল বা ফসিল উপরে এখন নির্ভরশীল, যেটা আমাদের উৎপাদিত হয় না? আমরা কেন সেটা আনবো? কেন তেলে বিদ্যুতের দাম আমরা দিব? আমরা আজকে ধন্যবাদ আপনাকে। পরিশেষে আমি বলবো, এগুলো বন্ধ করেন, না চালাতে পারলে দেশ জাতীয় সরকার গঠন করেন, সবাইকে মিলে দেশ গঠন করেন। এখনো সময় আছে, আপনি সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করেন। সে জাতীয় সরকারের উপর দায়িত্ব দেন। আসেন আমরা 5 বছর সবাই মিলে দেশটাকে সামনে দিয়ে এগিয়ে যাই। মানুষের অধিকার, বেঁচে থাকার অধিকার নিশ্চিত করি, মানুষের দ্রব্যমূল্য নাবিশ্বাস থেকে মুক্ত করি, মানুষের জীবনযাত্রাকে আরো সহজ করি, উন্নত করি, মানুষকে দুর্নীতিতে, মানুষকে নিরাপত্তা থেকে বাঁচাই। এই যে কথায় কথায় খুন খারাপি হচ্ছেন, 3 জন মারা যায় হামে, 14 জন মারা যায় সড়ক দুর্ঘটনায়। প্রতিদিনের টিভির স্ক্রলে দেখেন কতজন লোক মারা যায়। একটা দিনও দেখলাম যে 20 জনের লোকের চেয়ে কম লোক মারা যায়। কেউ মারা যায় হামে, কেউ মারা যায় হাসপাতালে বিনা চিকিৎসায়, কেউ মারা যায় লঞ্চ দুর্ঘটনায়, কেউ মারা যায় বাস দুর্ঘটনায়, কেউ মারা যায় লরি আর টেম্পোর ধাক্কায়। ঢাকা শহরের গুলশান বাড্ডা এলাকাতে দুর্ঘটনা হয়ে লোক মারা যায়।
এই যে কাফেলা শুরু করছে, আর মৃত্যুর কাফেলা শুরু করছে ঢাকা শহরে বা সারা বাংলাদেশে, এগুলো বন্ধ করেন। আমি মনে করি এগুলোর জন্য একটা জাতীয় সরকার দরকার। জাতীয় সরকার গঠন করেন, জাতীয় সরকারের মাধ্যমে দেশটাকে সুন্দরভাবে চালান, আর প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসেন। প্রধানমন্ত্রী শুধু এক দলের না, প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, সকল জনগণের প্রধানমন্ত্রী। থ্যাংক